ওয়েলকাম ভিউয়ার্স মাই ইউটিউব চ্যানেল। সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে যে গল্পটা আমি তোমাদের শোনাবো সেটা বলতে গিয়ে আমার রীতিমীতি গা শিরশির করে উঠছে। এই গল্পটা মূলত উম, একটা গল্প না, একটা রিয়েল সত্য ঘটনা। আজ থেকে বহু বছর আগে এটা হয়ে গেছে বলতে গেলে। এই গল্পটা আমাকে আমার ঠাকুমা শুনিয়েছিল এবং ঠাকুমা শুনেছিল তার ঠাকুমার কাছ থেকে। সেখান থেকেই আমি আজ তোমাদের এই গল্পটা বলবো। তাহলে ভাবো কত পুরনো এই গল্পটা, আর এটা সত্যি একটা ঘটনা। তোমরা অবশ্যই বুঝে ফেলেছো আজকে কী টপিকটা নিয়ে হবে। হ্যাঁ, সত্যি তোমরা বুঝে ফেলেছো। আজকে যে টপিকটা সেটা হলো নিশির ডাক। একটা সত্য সত্য ঘটনা, এটা গ্রাম বাংলায় অবশ্যই চলে আসছে এবং যেহেতু এগুলো গ্রামেই বেশি ঘটে থাকে তাই জন্য আমি তোমাদেরকে এটা শোনাচ্ছি। তো গল্পটা শোনার পর তোমরা বলবে কেমন হয়েছে। দেখো, খুব ঠান্ডা লাগছে আমার। এখন শীতকাল তো চলছে বুঝতেই পারছো। আর এখন রাত বেজেছে প্রায় 11:30। আর হ্যাঁ, 11:30 সব কাজটা সেরে আমি বসেছি তোমাদের সঙ্গে এটা শেয়ার করার জন্য। দেখো, তোমাদের জন্য আমি কত কষ্ট করে এখানে বসে আছি, আর তোমরা অবশ্যই এই গল্পটা শোনার পর বলবে বা এই ঘটনাটা শোনার পর বলবে কেমন। আমি বারবার গল্প বলে ফেলছি, বা এটা একটা রিয়েল সত্য ঘটনা যেটা ঘটে গিয়েছিল বহু বছর আগে। সেই ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো গল্পটা স্টার্ট করব তার আগে বলি, আমার কিছু ভুল ক্যানভাসের কারণে ভিডিওগুলো একটু খারাপ হয়ে যাচ্ছে, বাট ভিডিওগুলো আমি যথেষ্ট ভালো করার চেষ্টা করছি। তো তোমরা অবশ্যই কিছু মনে না করে ভিডিওগুলো অবশ্যই ওয়াচ করবে, পুরোটা দেখবে, আর কেমন হয়েছে অবশ্যই বলবে। তো কমেন্ট তো করবে, তোমরা কেউ কমেন্টও করছো না, আর লাইক টেক তো দূরের কথা, কেউ কিছুই করো না। সেটা নিয়ে আমি কোনো বলছি না, বাট তোমাদের অবশ্যই যেন তোমাদের ভালো লাগবে তোমরাই করবে, জানি। তো যদি আজকের এই ঘটনাটা শোনার পর তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কি করবে, অবশ্যই একটা লাইক আর গঠনমূলক একটা কমেন্ট অবশ্যই করে যাবে, যার ফলে আমি আরও নতুন নতুন তোমাদের কাছে কিছু নিয়ে আসতে পারি। তো বেশি কথা না বলে আমি শুরু করছি। তো ঘটনাটা আমি শুনেছিলাম আমার ঠাকুমার কাছ থেকে। তো তখন অনেক অনেক পুরনো একটা ঘটনা। তো তখনকার দিনে হচ্ছেটা কি, এই ঘটনা যার সাথে ঘটেছিল তিনি হচ্ছেন বিশ্বনাথ বাবু। তো বিশ্বনাথ বাবুর এই ঘটনাটা হচ্ছে আমার ঠাকুমাকে তার ঠাকুমা বলেছিলেন। ওই বিশ্বনাথ বাবু হচ্ছেন আমার ঠাকুমার জামাই। ওকে। তো ওই ঘটনাটা বিশ্বনাথ বাবু তার নিজের রিয়েল একটা হরর ঘটনা ওখান থেকেই জানিয়েছিলেন, এবং তিনি এটা জেনে সবাইকে বলেছিলেন। সেখান থেকেই গল্পটা সবার মুখে মুখে থেকেই চলে আসছে এই নিশির ডাক গল্পটা। এটা নিশির ডাক কেন, তোমাদের গল্পটা তোমরা মধ্যিখানে গেলেই বুঝতে পারবে কেন। তো আমি একটু বেশি বলে ফেলছি মনে হচ্ছে কথাটা, তো বন্ধ করে আমি গল্পে যাচ্ছি। তো বিশ্বনাথ বাবু শ্বশুরবাড়ি গিয়েছেন। তো শ্বশুরবাড়ি গিয়েছেন প্রায় এই 2 দিন হয়ে গেল। 2 দিন বলতে আগেকার দিনের লোকেদের তো কাজ টাজ প্রচণ্ড থাকতো, তার জন্য বেশিক্ষণ কুটুম ঘর থাকতো না, তারা চলে আসতো বাড়ি। তো অনেক জোরজারিতে 2 দিন ছিল। তো যেদিন বাড়ি আসবে সেই মানে এই 2 দিনের দিনেই তো বাড়ি চলে আসবে, আর ওনার আত্মীয়রা ছাড়ছে না, মানে ওনার শ্বশুরঘরে ছাড়ছেন না। আজ থেকে যাও, আজ সন্ধ্যা হয়ে গেছে, তো তুমি কাল চলে যাবে, সকালে কাক ভোরেই বেরিয়ে পড়বে। তো উনি না শুনেই ওই দিন বেরিয়ে পড়েছেন। তো এটা একটা গরমের দিনের ঘটনা, শীতকালে নয়। আমি শীতকালে বলছি বলে বা ভেবে নিও না। তো উনি কারোর কথা না শুনে রাতে খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে প্রায় এরকমই টাইমে, মানে এই ধরো তোমার 1:30-2টো নাগাদ বেরিয়ে পড়েছে। খাওয়া দাওয়া সেরে বলছি মানে কি, খেয়েছে তারপর বিশ্রাম নিয়েছে আর কি। তো ওখান থেকে সেরে বেরিয়ে পড়েছে মানে বাড়ি ফেরার উদ্দেশ্যে। এবার নিজের স্ত্রীকেও নেননি, উনি বলছে আপনাদের বোনকে যখন খুশি ছেড়ে আসতে পারেন। তো উনি কাজের জন্য বেরিয়ে পড়েছেন। তো তখনকার দিনে তো ওই সব পাকা রাস্তা রাস্তা কিছুই হয়নি, কাঁচা রাস্তা, আর গ্রামীণ মানে বিল দিয়েই মানে ক্ষেত দিয়েই লোক যাতায়াত করতো। তো ওখান দিয়েই উনি বাড়িটা ফিরছেন। তো শ্বশুরবাড়ি থেকে অনেকটা চলে এসেছে, একটা বন পড়েছে। তো ওই জায়গা দিয়ে বেশিরভাগ লোক দিনের বেলাতে কম যাতায়াত করে, তাহলে রাত্রেতেও ভাবো। কিন্তু জ্যোৎস্না রাত, যেহেতু চাঁদের আলো প্রস্ফুটিত হচ্ছিল, তার জন্য উনি
ওই রাস্তা দিয়েই চলে আসছিলেন, ভাবছেন এই রাস্তা দিয়ে শর্টকাট চলে যাব, খুব ভালোই হবে। তো ওই রাস্তা দিয়ে উনি আসছিলেন। তো আসার পর কিছুক্ষণ পর একটা চিৎকার, মানে একটা আওয়াজ উনি শুনতে পেলেন আর কি। তো আওয়াজটা যতটা এগিয়ে যাচ্ছেন তত আরও প্রখর হচ্ছিল, খুব জোরে যে চিৎকার হচ্ছিল। তো উনি দাঁড়িয়ে কিছুক্ষণ ওই আওয়াজটা শোনার চেষ্টা করলেন, কী ওই আওয়াজটা। দেখলেন যে কয়েকটা মেয়ে চিল্লাচ্ছে। তো উনি খুব ভালো করে যখন আওয়াজটা শোনার চেষ্টা করছিলেন তখন বুঝতে পারলেন যে কয়েকটা মেয়ে চেল্লাচ্ছে, আই মিন চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। তখন বিশ্বনাথ বাবু এদিক ওদিক কান না দিয়ে সরাসরি ওই আওয়াজটাকে অনুসন্ধান করে আরও দ্রুত এগিয়ে গেলেন। দেখলেন যে কিছুটা দূর গিয়ে ৩ জন মেয়ে পুকুরে পড়ে গেছে। মানে পড়ে খুব চেল্লাচ্ছে, এবং ২ জন মেয়েকে দেখলেন যে তারা খুব সাঁতরে উপরে উঠেছে, মানে পুকুরের উপরে উঠে এসেছে, এবং একজন মেয়ে যেন ডুবো অবস্থা, মানে ডুবেই যাচ্ছে এমন অবস্থা। তো উনি কিছু না ভেবেই দ্রুত জলে ঝাঁপ দিলেন, এবং ঝাঁপ দিয়ে ওই মেয়েটিকে জল থেকে তুলে এলেন, এবং ওনার পেট থেকে জল বার করে ওনাকে সুশ্রুত করলেন, মানে ওনাকে ঠিক, মানে কি বলবো আর, পেট থেকে জল বার করে কীভাবে ওনাকে বাঁচালেন, একটা নতুন জীবন দিলেন, এরকমই একটা অবস্থা। তো ওনার বান্ধবীরা, মানে যে ছিল ওই মেয়েরা, ওনাকে ধন্যবাদ বা জানালো। আর কি বলবো, এইভাবে একটা রোম্যান্টিক সিন চললো, মানে যেমন একটা প্রেমের গল্প হচ্ছে। সো ওটা চলার পর হচ্ছে ও বিশ্বনাথবাবু জিজ্ঞেস করলেন একটা স্বাভাবিকভাবেই যে তোমরা এত রাতে, মানে এখন প্রায় ভাবুন ওই তখন 3টে বাজতে যায়, এত রাতে তোমরা এখানে কী করছো, আর মেয়ে হয়ে এত রাতে স্নান করতে এসেছো কেন? তখন তো তিনি টিউল সব কিছুই ছিল না, তখন ওই মেয়েটা বললো যে পুকুরে জল আনতে এসেছি। অথচ পাশে কোনো কলসি টলসি কিছুই দেখতে পেলেন না। উনি জিজ্ঞেস করলেন করে জল আনতে গিয়ে আমার পা পিছলে পুকুরে পড়ে গেছি, এবং আমার কলসি পড়ে গেছে, এবং ওনার দু বান্ধবীও একই কথা জানালেন যে ওনাদের সঙ্গে ২ জন যে সখী ছিল ওনারাও সেম একই ঘটনা বললো আর কি। তো ওনার ২ জন সখী যে বান্ধবী ছিল ওরাও ওনাকে ধন্যবাদ দিল। তো ধন্যবাদ দিয়ে কী আর বলবো, ওনারা যখন ২ জন বান্ধবী তো এগিয়ে গেল, কিন্তু যে মেয়েটাকে উনি বাঁচিয়েছিলেন ওই মেয়েটা একটু অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকলো বিশ্বনাথ বাবুর দিকে, এবং বলল, আপনি যে আমায় জল থেকে উঠিয়ে বাঁচালেন, তার জন্য আপনাকে আমি এখন কোনো কিছুই দিতে পারবো না, কিন্তু আমি অবশ্যই দেবো। তখন বিশ্বনাথবাবু আর তার কোনো দরকার নেই, কিন্তু বিশ্বনাথবাবু ডিরেক্টলি একটা খটকা মনে লাগছিল যে এত রাতে কেন, সাপোজ একটা কথা যে এত রাতে প্রায় 3টে নাগাদ কোনো মহিলা তো পুকুরে আসার কথা নন। তাও বলা মুশকিল, আগেকার দিনে গ্রাম বাংলাতে তো কেউ অত ভাবে না। তো বিশ্ববাবু স্বাভাবিক সাদা ধুতি জামা প্যান্ট তো পরেই ছিল। তো রাতে যেন মনে হয় ধপধপ করছে, আর ওই মেয়েটারও সেম একই পোশাক। কিন্তু ওই মেয়েটা যেন মনে হচ্ছে কোনো মৃত বা কোনো নয়, কালো পোশাক পরেছিল। মানে বিশ্বনাথবাবু যেখানে সাদা ধুতি প্যান্ট, মানে ধুতি আর জামা পরে আছে, সেখানে ওই মেয়েটা ছিল একদম কালো বস্ত্র পরেছিল। কিন্তু দেখতে রূপসী বুঝলেন অবশ্যই, কেন ওই মেয়েটা চাঁদের আলোতে খুব ওনার রূপ প্রস্ফুটিত হচ্ছিল, মানে খুব সুন্দর দেখাচ্ছিল, এবং ওনাদের বান্ধবীদেরও। তো এইটুকু বলে মেয়েটা ওখান থেকে চলে গেল। বিশ্বনাথবাবু আর কোনো কিছু না ভেবেই সরাসরি চলে আসছিলেন, মানে নিজের বাড়ি থেকে চলে আসছিলেন। কিন্তু ওনার মনে হলো যে ওর পিছনে কারা যেন আসছে, কিন্তু উনি কোনো কিছুই মনে করলেন না, ওইসব না ভেবে সরাসরি নিজের বাড়ি ফিরলেন, এবং এই ঘটনা সম্পর্কে কাউকে কিছুই বললো না। আর বাড়িতে ফিরতে দেখে দিয়ে ছেলেকে, তো বিশ্বনাথবাবুর বাবা অবশ্যই বললেন যে তুই এখন কী করছিস, যে শ্বশুরবাড়ি গিয়েছিলি, এত রাতে বেরিয়েছিস। তার বাবা বললেন যে এত রাতে তোর আসা ঠিক হয়নি, কোথায় ডাইনি প্রেত পিশাচ ঘুরে বেড়ায়, কোথায় তোকে কিছু করে ফেলতো। তখনকার দিনের লোকেদের বিশ্বাস ছিল যে একটু ভূত প্রেতের প্রভাব বেশি ছিল, আর এখনকার দিনে বলে নাকি মানুষের কোলাহলগুলো হারিয়ে গেছে। এটা কি অতটা সত্যি আমি জানি না, বাট আমিও শুনেছি বলে তোমাদেরকে এটা বললাম। সো তো এইসব ঘটনা হচ্ছে, মানে বলার কোনো প্রয়োজন মনে করলো না বিশ্বনাথবাবু। তো ওনার বাবা তো এরকম কথা বললেন যে আর কোনোদিন আসবি না, এরকম করবি না বলে ছেলেকে ঘরে গেলো। 2 দিন পর ওনার স্ত্রী এলো, কিন্তু ঠিক ওনার স্ত্রী আসার পর যে ঘটনাটা ঘটলো, ওনার স্ত্রী আসার পর হঠাৎ এই এরকম
রাত 1:30-2টা নাগাদ ওনাদের বাড়িতে এসে কিছু মানে লোক এমন মানে মেয়ে ডাকাডাকি করতে লাগলো, বিশ্বনাথ, এই বিশ্বনাথ উঠে পড়, বিশ্বনাথ উঠে পড়, আমি এসেছি রে। এরকমভাবে মানে কি বলবো ডাকতে লাগলো। তো প্রথম তো কেউ কিছু মনে করলো না, কারণ মনে করলো হতো চ্যাংড়া ছোড়া মানে যে সব বাচ্চারা থাকে তারা হয়তো মজা করছে এরকম ভাবলো, বা বাড়ির বাচ্চারা এরকম করছে, মানে রিটেল করে থাকে তো সব বাড়িতে বাচ্চারা, তো এরকম কিছু মনে করতে লাগলো। কিন্তু শব্দটা যখন বারংবার হতে লাগলো, তো বিশ্বনাথ ছাড়া আর এই শব্দটা কেউ শুনতে পেত না। তো বিশ্বনাথ বাবু একদিন বারান্দায়, মানে তখনকার দিনে তো লোকে বড় বড় মাটির ঘর, তো বারান্দায় তখন শুতেন বিশ্বনাথ বাবু। তো বারান্দা থেকে দেখলো যে সেই মেয়েটা এবং তার পিছনে সেই দুজন মেয়ে হাতে যেন কি একটা ধরা আছে, সেই কালো বস্ত্র ঢাকা কিছু এনেছে। তো বিশ্বনাথ বাবুর দিকে হাত বাড়িয়ে দিচ্ছে কিটা, যে আমার উপহার তুই স্বীকার কর বা গ্রহণ কর, আমি এসেছি আমার বাঁচানোর দাম দিতে তোকে। তো বিশ্বনাথ বাবু তো কিছুই বুঝতে পারছে না, এবং লিটারালি তো গরমে দিয়ে ঘেমে অবস্থা আরও তারপরে ঘামতেই থাকছে। তো উনি নিচে নেমে এসে নির্ভয়ে ওই মেয়েটির হাত থেকে থালাটা নিলেন, এবং চোখে পলকেই পিছন ঘুরতে না ঘুরতেই মানে বিশ্বনাথবাবু বাবা যখন ডাকলো পিছন থেকে কে বা কে এসেছে, তো ঘুরে দেখলেন ওই মেয়েগুলো নেই। তখন বিশ্বনাথবাবু আচমকা চমকে উঠলেন যে কী হচ্ছে আমার সাথে, কোনো নয়। তো ওই থালাগুলো যখন খুলে দেখলেন, তো তোমার আমার কি সবার চক্ষু চরক গাছ হবে তখন। এই লম্বা লম্বা নখ একটা থালাতে, এই বড় বড় নখ, কাটা চুল, তারপরে রক্ত, মাংস, হাড়, এইসব বিভিন্ন জিনিস দিচ্ছে। এবং একটা চিঠিতে লেখা আছে যে অমাবস্যা রাতে এসে আমি তোকে নিয়ে যাব। তো বিশ্বনাথ বাবু তো মানে কী বলবো, তখনকার দিনের লোকের মধ্যে আতঙ্ক বেশি, এগুলো কী হচ্ছে। তো গ্রামের মানুষ তো অবুঝ ভোলা ভালা কিছু বোঝে না, তো ওই সব দিকে আর মানে কথায় ধার দিল না। কিন্তু আমি একটা প্রশ্ন তোমাদের এখানে, যে রক্ত, নখ, থালা, এই যে চুল, মাংস, হাড় দিয়েছে, এগুলো কে বুঝতে পারলা? এগুলো কি কোনো ভেট? হয়তো হবে হয়তো। তো এটা সত্যি হয়েছিল ওকে আমি জানি না, বাট এটা আমার ঠাকুমার কাছ থেকে শোনা, তাই আমি তোমাদেরকে বলা। তো এইসব আর কি থালায় দিয়ে গেছে। তো ওনাদের তো ভয়, এরকম অবস্থা, তাও ওরা কিছু মনে করলে না। তারপরে রাতেও সেম ঘটনা ঘটলো, এরকম থালা ভর্তি নানা রকমের জিনিস, যেমন হাড়ের মালা, মানে কঙ্কালের দিয়ে হাড় দিয়ে মালা, তারপরে তোমার নখ দিয়ে গাঁথা মালা, তারপরে বিভিন্ন রকম কালো সিঁদুর বা কালো তিলক, যা ভাবতেই পারো তোমরা, এইসব দিয়ে যেতে লাগলো। তো ব্যাপারটা হচ্ছে তোমার বেশি দূর না এগোতে দিয়ে তো বিশ্বনাথের বাবা সো কী বললেন, একটা ওঝা ডাকলেন। তখনকার দিনে ওঝা গুণিজ যা বলতে পারেন ওগুলোই একটু বেশি ছিল আর কি, যেগুলো গ্রাম বাংলায় এখনও চলে আসে বা হয়ে থাকে। তো একটা ওঝা ডাকলেন এবং ওঝাকে ডেকে এইসব ব্যাপারটা বলে যে কী হচ্ছে রাতে এরকম অবস্থা। তখন বিশ্বনাথ বাবু ওঝাকে ডেকে সব পুরোটা সত্যি বললেন যে আমি আমার শ্বশুর বাড়ি থেকে আসছিলাম এবং ওখানে দেখলাম যে একটা পুকুরে হচ্ছে পদ্ম পুকুরে দুজন মেয়ে, অর্থাৎ তিনজন মেয়ে, সরি দুজন বলে দিয়ে ফেলেছি। তো তিনজন মেয়ে এরকম পুকুরে পড়ে গিয়েছিল, একজন মেয়ে ডুবডুবো অবস্থা প্রায় মরণাপন্ন, ওখান থেকে আমি উঠে ওকে বাঁচাই। তো ওঝা বলল যে ওই বাঁশ বাগানে, কিন্তু ওখানে তো একটা পুকুর আছে কিন্তু ওটা তো হদ্দায় ভরা, ওই পুকুরটাতে কেউ যায় না। ওখানে তো মনে হয় মূত্র বা হচ্ছে কোনো মল ত্যাগ করে লোক শৌচ করতেও যায় না, তা তুমি ওখানে কি পদ্ম পুকুর দেখলে? বলে হ্যাঁ হ্যাঁ একটা পদ্ম পুকুর, ভালো পুকুর ওখানে এরকম, আর পাশেই নাকি বাড়ি ওই মানে ওই বাঁধটার পেছনে বললো। তো বললো তুমি তখন ওঝা বুঝতে পারলেন ব্যাপারটা কী এবং কী হয়েছে ও বিশ্বনাথ বাবুর সাথে। তো উনি বুঝতে পারলেন যে যেহেতু ওরা ভোর ভোর রাতের দিকে এসে থাকে, মানে প্রায় ধরো 3টে, 3:30 বা 4টে নাগাদ, তো উনি ভাবলেন যে নিশি ধরেছে ওনাকে, এবং নিশির ডাকে উনি বিশ্বনাথবাবু সাড়া দিয়ে ফেলায় নিশি ওকে নিয়েই যাবে। তো তো ওঝা ব্যাপারটা বুঝে বিশ্বনাথ বাবুর বাবাকে বললেন। তো বিশ্বনাথ বাবুর বাবা তো লিটারালি কেটে
মানে কি বলবো, কেঁদে টেঁদে মানে অবস্থা খারাপ। তার একমাত্র ছেলে, এত জমিরপত্র, তারপরে এরকম মারা যাবে, মানে জমিরপত্র তো দূরের কথা, ভাবো যে কি হবে এখন। তো যা তো বিভিন্ন আরও গণিত তান্ত্রিক এইসব ডাকলেন, মানে যজ্ঞ টজ্ঞ করালেন, তাও কিছু হচ্ছে না। রোজ রাতে আসছে, তো অমাবস্যাকে আসতে ঠিক আর 2 দিন বাকি রয়েছে। তো বিশ্বনাথ বাবুর স্ত্রীও কাটাকাটি, বিশ্বনাথ বাবুর স্ত্রীর বাপের বাড়ি, মানে এই বাপের বাড়ি থেকে বহু লোক আসেন। তো ওনার বউর বাপের বাড়ি থেকে লোক এসে মানে অনেকগুলি তান্ত্রিক বহু বহু দূর থেকে লোক এসে অনেক কিছু করলে তাও কিছু হয় না। তো একজন সিদ্ধ পুরুষ, যে খুবই নাকি বলে ভয়ঙ্কর চেহারা ওনার, চোখে কালো, মানে কালো বলতে কাজ মানে সে কালি, সেই কালি লেপানো, তারপরে এই ধবধবে সাদা চুল, কি দাড়ির চুল নাকি পা হাঁটুতে এসে লেগে যাবে, এইসব বললে কি বলবো। সেই এক ধরনের তান্ত্রিক আসেন, আর তার নখগুলো নাকি বিশাল বিশাল। একজন বলতে গেলে কি একটা তান্ত্রিক, একটা সিদ্ধ পুরুষ বলতে গেলে, তিনি বললেন ওনাকে তো ঋষিতেই ধরেছে এবং ওনাকে বাঁচানো কোনো মতে সম্ভব না, কারণ ঋষির ডাকে যে সাড়া দিয়ে ফেলে সে আর বেঁচে উঠতে পারে না। তো তিনিও অনেক কিছু করলেন, কিন্তু কোনোভাবে আটকাতে পারলেন না। পরে অমাবস্যা চলেও আসে এবং অমাবস্যার দিন সবাই জেগে আছে যে বিশ্বনাথ বাবুকে কোনো মতেই নিয়ে যেতে দেবে না। তো যথারীতি সবাই তো খেয়ে দিয়ে জাগতে বসেছে, হাতে লাঠি কি মশাল এসব কিছু নিয়ে যে তখনকার দিনের তো ঘটনা। তো এইসবই লিটারেলি থাকবে, তোমরা বুঝতেই পারছো। তো মশাল টশাল নিয়ে সবাই বসে আছে, কিন্তু যা হবার তো তা হবেই, সেটা সবাই জানে। তো সাম এভাবেই জাগার পর ঠিক, তো একটা সময় মানুষের একটা নিদ্রা ভাব চলে আসে, মানে ঘুম ঘুম অবস্থা তো থাকবেই বা চলেই আসবে। ঠিক ওই সময়ই কি বলবো, সবার চোখ বুজোতে শুরু করে এবং লিটারালি সবাই, বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে এবং এমনকি বাড়ির সবাইও ঘুমিয়ে পড়ে, গ্রামের সবাই টবাই সব একদম যখন নিশ্চিহ্ন। ঠিক ওই 3টে উইচ, আই মিন ওই ডাইনি বা নিশি, যা ভাবতেই পারো তোমরা। তো ওই নিশি আসে এবং আবার ঘুরে বিশ্বনাথবাবুকে ডাক দেন, এবং ওই ডাকটা সববারের মতনই হচ্ছে বিশ্বনাথবাবুই শুনতে পান, আর কেউ নয়। তো বিশ্বনাথবাবু ঘুমন্ত অবস্থায় উঠে দাঁড়িয়ে যান এবং ওই ডাইনি, অর্থাৎ ওই 3টে নিশি ওনাকে নিয়ে নাকি চলে যান। তারপর তো সকাল যেরকম হয় সে উঠে হয়ে যায় এবং সবার ঘুম ভেঙে যায়, দেখে যে বিশ্বাসবাবু বাড়িতে নেই। তো হইচই পড়ে যায়, সেই তান্ত্রিক টান্ত্রিক অনেক জনকে ডাকাডাকি শুরু হলো। কী ব্যাপার, কোথাও বিশ্বাসবাবুকে এখনও খুঁজে পাওয়া যায়নি, কোথায় হারিয়ে গেলেন এটা দিয়েও জানা যায়নি। তো এই ঘটনার প্রায় ঠিক 1 বছর পর বলতে গেলে বিশ্বনাথবাবু তো সত্যি বিশ্বনাথবাবু নাকি ঠিক বোঝা যায়নি, কিন্তু ওই ওই বাঁশবাগানেই, মানে একটু যখন সভ্যতা তো ধীরে ধীরে উন্নত হতে থাকে, ঠিক ওই বাঁশবাগানেই ধারে মানে গভীরে, তো কয়েকজন লোক, মানে ওই বলতে গেলে লধা লধা বলে না, যে লধা বা সেই ধরনের লোক টোক, যারা এইসব জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়, পশু পাখি শিকার করে বেড়ায়। তো তাদের কয়েকজন লোক সেই কি ইঁদুর পশু পাখি এইসব শিকার করার জন্য ওই বাঁশবাগানের ভেতরে ঢুকে যায় এবং ওখানেই দেখতে পাই যে একটা কঙ্কাল একটা পিপল গাছের ওপর পড়ে আছে এবং সে ওই ধুতি জামা পরা, অর্ধগলিত, পুরোটা গলে যায়নি এমন, আর দুর্গন্ধ প্রচণ্ড ছড়াচ্ছিল। ওর উপরে কাক টাক বসে আছে বিভিন্ন। তো ওরা দেখে শকড এবং ওরই সব ঘটনাটা, ওরা বেরিয়ে তো চলে আসে ভয়ে, যেহেতু বুঝতেই পারছো মানুষ সে যে ধর্মের বা জাতির হোক না কেন। তো ওনারা বেরিয়ে চলে আসেন এবং এই চিৎকার করাতে তো পাশে খেতে যারা, মানে একটু দূরবর্তী অবস্থায় যারা খেতে কাজ করছিল, তারা এইসব জানতে পেরে যায় এবং ধীরে ধীরে এই ঘটনাটি বিশ্বনাথ বাবুর বাড়িতেও চলে আসেন এবং ওই ঘটনাটা শোনেন। এবং ওনারা যখন সবাই মিলে দেখতে যায়, দেখেন যে হ্যাঁ ওটা বিশ্বনাথ বাবুই, কারণ এরকমই পোশাক, এরকমই ধুতি উনি পরেছিলেন এবং ওনারই জুতোটা যে নিচে পড়েছিল, দেখো তখনকার দিনে লোক এইসব কি কাঠের জুতো পরতো, সেই সেম ওই রকমই জুতো একটা দুটো পড়ে আছে মাটির নিচেতে। এবং বিশ্বনাথ বাবুর সেই পচা অর্ধগোলা লাশটা ওনারা ওই পিপল গাছের উপরে পড়ে থাকতে দেখে, তার থেকে ওরা বুঝতে পারে যে এইরকম ঘটনা। তারপর ওইটাকে নিয়ে এসে, তো ওরা কি বলবো, যেরকম
আমাদের ধর্মে যেরকম হয় কাজকর্ম সেটা সারা হয় এবং অনেক মন্ত্র পাঠ টাঠ করে অনেক কিছু করে বহু দূর দূরান্ত থেকে লোক এসে যেমন আমরা ফিল্মে দেখে থাকি সেরকম অবস্থায় আবার সেই তান্ত্রিককেই ডাকানো হয়, সেই সিদ্ধ তান্ত্রিক আসেন এবং ওনার আত্মার শান্তি কামনা করে যে এত বছর ধরে ওই ডাইনি 3টে ডাইনি বিশ্বনাথ বাবুর আত্মাকে কবজা করেছিলেন এই সব নাকি বলে থাকে। তো ওনার আত্মার শান্তির জন্য বিশ্বনাথবাবুকে দাহ করতেই হবে, সেই দাহ কাজটা সম্পূর্ণ হয়েই গেছে। নানা রকম সাধ্য যোগ এইসব করে তো ওনাকে কি বলবো, ওনারা সেরকমভাবে প্রক্রিয়া সব কিছুই করেন এবং প্রায় 1000 নাকি তখনকার দিনে ওই সিদ্ধ পুরুষদের খাওয়ানো হয়। যেরকম আমাদের কি বলা হয় শ্রাদ্ধ বাড়িতে যেরকম লোকেদের কিছু খাওয়াতে হয় সেরকমই নাকি 1000 শ্রাদ্ধ পুরুষকে খাওয়ানো হয়। এগুলো বলার একটা কথা নয়, বাট আমি তাও বলছি। তো তাদেরকে নাকি খাওয়ানো হয় এবং খাওয়ানোর পর তাদের যে মানে উচ্ছিষ্ট সেইটা দিয়েই নাকি বানানো হয় বলে। ওই ওই উচ্ছিষ্ট এবং ওদের শরীরে লেগে থাকা যে ভস্ম ছাই ভস্ম ওগুলো আরও ওদের দেওয়া সেই চুল টুল নাকি দিয়ে সিদ্ধ পুরুষদের বিশ্বনাথ বাবুর মতো একটা বড় আকারের নাকি বলে একটা বানায়, মানে সেরকম একটা পুতুল বানায় বিশ্বনাথবাবুর আকারের মতো। সেই পুতুলটাকে বানিয়ে একটা নিচে আবার একটা কবরস্থ করা হয়। আর বিশ্বনাথবাবুর বাড়িতে যে কালুচাঁদ যেহেতু বিশ্বনাথবাবুর স্ত্রী সন্তান সম্ভবা ছিলেন যেহেতু হয়ে গেছিলেন, তো ওনাকে বলা হয় যা কি যে ওই তোমার তাবিজ দিয়ে নাকি বহু কিছু করা হয় এবং বলে যে ওনার ছেলের উপরেও নাকি নিশির প্রভাব পড়তে পারে এরকম আশঙ্কা করে তো ওনাদের ঘরটাকে একটা গণ্ডির মধ্যে করে দেওয়া হয় এবং ওখানে গণ্ডির মধ্যে প্রত্যেক অমাবস্যার রাতে যেন ঘর থেকে 9টা কি 10টার পর থেকে কেউ না বেরোয় এরকম কিছু করে দেওয়া হয় এবং বেরোলেই নাকি নিশি এসে নিয়ে চলে যাবে এরকম ধারণাতে থাকেন লোকেরা। আর কি বলবো তোমাদেরকে এইসব বলতে বলতে দেখো কতটা রাত হয়ে গেল সুদ্ধা। সো এরকম ঘটনা হয়েছে। তো বলতে বলতে আমার সত্যি কি বলবো আমার নিজেরই গা ছমছম করছে, কীরকম ঠান্ডাও লাগছে এখন। সো এরকম বিভিন্ন রকম ঘটনা হয়ে থাকে। তো আজও অবধি বিশ্বনাথবাবু কোথায় মেনে চলে আসছেন। তো আমাদের ঘর থেকে কিছুটা দূরেই 2 কিলোমিটার দূরে হবেই। এবার তোমরা বলবে যে তোমার ঠাকুমা তার ঠাকুমার কাছ থেকে শুনেছিল কেন? আমার ঠাকুমার বিয়ে সামনেই হয়েছিল, মানে ওনারই ঘরের পাশে। তো উনি ওনার থেকে এবার লিটারালি ওরা আমার রিলেটিভস হন, সেই থেকেই আসছে। এখন ওই নিয়মটা কেউ অতটা ফলো করে না, বাট এগুলো মেনে চলা উচিত আমার ধারণাতে, আমার মনে হয় যেটা। আর ঋষি সত্যি আছে কি নেই তোমাদের এই গল্পটা শুনে কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আমার তো সত্যি এই গল্পটা শুনে গা ছমছম অবস্থা। আর আমি এই গল্পটা প্রায়ই আমার দিদা বলতে চায় কিন্তু আমরা আর শুনতে চাই না, জাস্ট একবারই 2-3বারই শুনেছিলাম। সেখান থেকে আমি আমার ধারণা নিয়ে তোমাদেরকে বললাম। তো গল্পটা কেমন লাগলো এই ঘটনাটা সত্যি। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম সত্য রিয়েল হরর কাহিনী শোনানোর জন্য। থ্যাংক ইউ।